সাংবাদিকের ক্যামেরায় লাইভ আক্রমণ, গাজাতে যেন হত্যার শুটিং চলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। এখন তো গ্রিন স্ক্রিন দিয়ে প্রেজেন্টারের পেছনে ভিডিও বা স্টিল চালিয়ে দিয়ে কত কিছুই না করছে মানুষ। গাজাতে লাইভ সংবাদ পরিবেশন করতে যেয়ে পেছনের বাস্তব চিত্রগুলোকেও যেন কখনো কখনো গ্রিন স্ক্রিনের রেকর্ডেড ভিডিও মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যা দেখা যাচ্ছে গাজায় লাইভে তাই বাস্তব। কতটা নির্মমতা হলে এমন করুণ বাস্তব আমরা দেখছি, নির্বাক থাকছি, কার্যকর কোনো প্রতিবাদই আসলে আমরা করতে পারছি না। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আলো ঝলমলে স্টুডিও নয়, ক্যামেরার সামনে সযত্নে সাজানো সেট নয়। হানি মাহমুদের মঞ্চ হল ধ্বংসস্তূপে ভরা রাস্তাঘাট, পুড়ে যাওয়া ভবন আর আতঙ্কে দৌড়ানো মানুষের ভিড়। তিনি সংবাদদাতা, দায়িত্ব তার সত্য তুলে ধরা, আর সেই দায়িত্ব পালনের মাঝে তিনি সাক্ষী হয়ে গেলেন এক উন্মত্ত বোমা হামলার। দক্ষিণ গাজার রাফাহ। রোববার আল জাজিরার ক্যামেরার সামনে হানি মাহমুদ ব্যস্ত ছিলেন ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরতে। তিনি বলছিলেন, গাজার ঘন বসতিপূর্ণ আবাসিক ভবনে বোমা হামলায় পরিবারগুলো বাস্তুচ্যুত হচ্ছে। প্রতি 10 থেকে 15 মিনিট পর পর আকাশ কাঁপিয়ে বোমা পড়ছে। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ কেঁপে উঠল চারদিক। আকাশ ফুঁড়ে আসলো ভয়াল শব্দ, ধোঁয়া আর আগুনে মুহূর্তেই আচ্ছন্ন হলো পেছনের দৃশ্যপট। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তার পেছনের ভবনগুলিতে আঘাত হানে। এ সময় দক্ষিণ গাজার রাফাহের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার কুয়েতি হাসপাতাল থেকে সাধারণ মানুষ ছুটে পালিয়ে যাওয়ার সময়ও তিনি সরাসরি সম্প্রচার চালিয়ে যান। ক্যামেরার সামনেই হঠাৎ মাথা নিচু করে বাঁচার চেষ্টা করলেন হানি মাহমুদ। আতঙ্কগ্রস্ত মানুষ ছুটে চলেছে। কেউ সন্তানকে কোলে নিয়ে রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছে, কেউ বা অঝোর কান্নায় খুঁজছে আপনজনকে। সাধারণ মানুষের সেই অসহায়তা, আতঙ্ক আর শোক একসঙ্গে ধরা দিল লাইভ সম্প্রচারে। হানি মাহমুদের চারপাশেই শুধু ধ্বংস আর কান্না, কিন্তু তিনি থামলেন না। যুদ্ধক্ষেত্রে সাংবাদিকতার ঝুঁকি কতটা ভয়াবহ তা পৃথিবী প্রত্যক্ষ করল সেদিন। তিনি জানতেন, একজন সাংবাদিকের দায়িত্ব শুধু খবর দেয়া নয়, মানুষের আর্তনাদকে বিশ্ববাসীর কানে পৌঁছে দেয়া। আর তাই ধ্বংসস্তূপের মাঝেও তিনি থামেননি। এ যেন এক চিত্রপট, যেখানে একজন সাংবাদিক নিজেই হয়ে গেলেন ইতিহাসের সাক্ষী। সত্য প্রকাশের অঙ্গীকারে তিনি পেশাগত দায়বদ্ধতাকে জীবনের নিরাপত্তার উপরেও বড় করে তুললেন। গাজার আকাশে এখনো ধোঁয়া, মাটিতে ছড়িয়ে আছে আহত নিহতদের আর্তনাদ, আর পৃথিবীর মানুষ মনে রাখল একজন সাংবাদিকের নাম, হানি মাহমুদ, যিনি সরাসরি সম্প্রচারে সাক্ষী ছিলেন যুদ্ধের বর্বরতার। প্রতিদিনকার মতো হামলার অংশ হিসেবে গাজা সিটিতে জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয়কেন্দ্র সহ বিভিন্ন ভবন পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের এসব স্কুল ও আশ্রয়কেন্দ্রে বাস করতেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ইসরায়েলের হামলায় গাজা সিটিতে নতুন করে আরও কমপক্ষে 49 জন নিহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, শনিবার পুরো গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 62 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, অবিরাম বোমা বর্ষণের ফলে গাজা সিটিতে শনিবার 6000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, অবরোধ ও বোমা বর্ষণের ফলে গাজা সিটির বাসিন্দারা এখন কঠিন পরিস্থিতিতে আছেন। নির্বিচারে বোমা বর্ষণে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ভবনগুলো, ধ্বংস করা হয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয়কেন্দ্রও। শনিবার ইসরায়েলের বেশিরভাগ হামলা চালানো হয় গাজা সিটিতে। 7ই শরণার্থী শিবিরে অবস্থিত 3টি জাতিসংঘের স্কুলে বোমা হামলা চালায় ইসরায়েল। এসব স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ জানান, ইসরায়েলি যুদ্ধবিমান প্রতি 10 থেকে 15 মিনিট অন্তর আবাসিক ভবন ও বিভিন্ন স্থাপনায় বোমা ফেলছে। বেশিরভাগ সময় লোকজনকে নিরাপদে সরে যাওয়ার জন্য
পর্যাপ্ত সময় দেয়া হয় না। মুসলিম দেশগুলোর মধ্যে নিশ্চিত প্রভাবশালী দেশ সৌদি, আর তাদের মদদেই পশ্চিমাদের বাপ আমেরিকা ও ইসরায়েল গাজাতে ভয়াবহতা চালাতে পারছে। কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েল। শনিবার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কাতারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গোপন হামলায় 8টি F-15 ও 4টি F-35 যুদ্ধবিমান ব্যবহার করা হয়। এসব যুদ্ধবিমান আরব উপদ্বীপের বিপরীত দিকে লোহিত সাগরে প্রায় 1,500 কিলোমিটার পাড়ি দেয়। যুদ্ধ বিমানগুলো থেকে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তা সৌদি আরবের আকাশ দিয়ে উড়ে দোহায় গিয়ে আঘাত হানে। অভিযান সম্পর্কে জানতেন এমন কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে যে সৌদি আরবের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এড়াতে ইসরায়েল কৌশলগতভাবে লোহিত সাগরে তার যুদ্ধবিমান স্থাপন করে এবং মহাকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে আরও বলা হয়, ইসরায়েল যে আকাশপথ বেছে নিয়েছিল তাতে আরব রাষ্ট্রগুলোর আকাশসীমা এড়িয়ে আক্রমণটি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আপত্তি জানাতে খুব একটা সময় পায়নি। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানান, হামলার কয়েক মিনিট আগে ইসরায়েল মার্কিন সেনাবাহিনীকে হামাসের বিরুদ্ধে আসন্ন আক্রমণ সম্পর্কে অবহিত করে, তবে প্রাথমিকভাবে লক্ষ্যবস্তু সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করেনি। গেল মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে 5 হামাস সদস্য এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন বলে তারা দাবি করেন। তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কিছু একটা করতে অনেক দেরিতে হলেও মুসলিম দেশগুলো এক হতে চাচ্ছে। দোহায় ইসরায়েলের হামলার পর পরবর্তী কর্মপন্থা নির্ধারণে আগামী সোমবার আরব ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে কাতার। দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা QNA-কে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান। খবর বার্তা সংস্থা আনাদোলুর। তিনি বলেন, শীর্ষ সম্মেলনে কাতারের ওপর ইসরায়েলি হামলার বিষয়ে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এই সম্মেলনের তাৎপর্য হল কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক সংহতি প্রদর্শন। দোহায় হামাস আলোচকদের লক্ষ্য করে চালানো এই হামলাকে কাপুরুষোচিত আগ্রাসন এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে বর্ণনা করেছেন আনসারি। কাতারে ইসরায়েলের হামলায় তেল আবিব ওয়াশিংটন সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, হামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট হলেও এতে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে কোনো পরিবর্তন আনবে না। যুক্তরাজ্য ও ইসরায়েল সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এ সময় তিনি বলেন, গাজা যুদ্ধবিরতির প্রচেষ্টায় হামলার প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আলোচনা করবে। তিনি বলেন, প্রেসিডেন্ট চান দ্রুত যুদ্ধবিরতি চুক্তি হোক, এতে 48 জন জিম্মি একসাথে মুক্তি পাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামাস এখন আর হুমকি নয়, তাই গাজার পুনর্গঠনের ওপর জোর দেয়া প্রয়োজন। গাজা শহর দখলের উদ্দেশ্যে তেল আবিব যেভাবে আক্রমণ চালিয়ে অগ্রসর হচ্ছে, তার মধ্যে কেবল শনিবারই 6,000-এর বেশি বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংকটের এ দশা জানিয়ে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেছেন, আজ তাদের বাড়িঘর লক্ষ্যবস্তু হওয়ায় 6,000-এর বেশি বেসামরিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু লিখেছে, শনিবার ভোর থেকে গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনী বোমাবর্ষণ বাড়িয়ে দেয়, যার লক্ষ্য ছিল বাড়িঘর, আবাসিক ভবন এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থার অর্থাৎ UNRWA এর অধীন 3টি স্কুল। বাসাল বলেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়েছে, যার ফলে ডজনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গাজা শহরের বাসিন্দারা এখন অবরোধ ও লাগাতার বোমা বর্ষণের মধ্যে অত্যন্ত কঠিন অবস্থায় জীবনযাপন করছেন। মুখপাত্র সতর্ক করে বলেন, ইসরায়েলি বর্তমান নীতির ফলে 1 মিলিয়নেরও বেশি মানুষ মৃত্যু ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিসের তথ্যানুযায়ী গাজা শহরে প্রায় 13 লাখ মানুষ বসবাস করছেন, যাদেরকে জোরপূর্বক আল মাওয়াসি
খান ইউনিসের দিকে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। ইতোমধ্যে ওইসব এলাকায় মৌলিক সুবিধা ছাড়াই 8 লাখ মানুষ বসবাস করছে। মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গত 11 আগস্ট থেকে গাজা শহরে 1600টিরও বেশি টাওয়ার ও আবাসিক ভবন এবং 13,000 তাঁবু সম্পূর্ণভাবে ধ্বংস করেছে, যার ফলে 1 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আনাদুলু লিখেছে, এখন গাজা শহরের বাসিন্দাদের বিশাল একটি অংশ শহরের পশ্চিমাঞ্চলে ঠাসাঠাসি করে বসবাস করছে, যেখানে শুক্রবার থেকে তীব্র বোমাবর্ষণ করছে ইসরায়েল। এই ইসরায়েলি অভিযান গিডিওনের রথ 2 নামে পরিচিত, যা গাজা শহরের পূর্ণ দখল নেয়ার উদ্দেশ্যে 3 সেপ্টেম্বর শুরু হয়। এই পদক্ষেপ ইসরায়েলের অভ্যন্তরেও সমালোচনার মুখে পড়েছে, কারণ সমালোচকরা বলছেন এই অভিযান গাজায় আটকে থাকা তাদের সৈনিক ও জিম্মিদের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে। ইসরায়েল 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 64,800 এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, যেখানে দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। এই যুদ্ধের কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখে পড়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন।